নির্ধারিত রুটিন অনুযায়ী আজকের আমাদের ক্লাসটা হচ্ছে কম্পারেটিভ হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা। তা আমরা রুটিনটা আবার চেঞ্জ করব। রুটিনটা চেঞ্জ করব এই জন্য যে আমরা আরও 7টা সাবজেক্ট আমরা ইনক্লুড করব। তো সেই 7টা সাবজেক্ট ইনক্লুড করতে গেলে আরও গড়ে আমাদের প্রতিদিন দুটো করে ক্লাস করতেই হবে, না হলে আমরা কভার করতে পারবো না। এখন আমরা যেটা পুরোনো রুটিন অনুযায়ী চলছি, পুরোনো রুটিন অনুযায়ী আমাদের যে নির্ধারিত ক্লাস, সেই নির্ধারিত ক্লাসটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা। এই কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকায় আমরা আজকে যে দুটো মেডিসিন নিয়ে কম্পেয়ার করব, সেটা একটা হচ্ছে আর্নিকা মন্টেনা আর একটা হচ্ছে নাক্সভূমিকা। দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওষুধ, দুটোই খুব বহু ব্যবহৃত ওষুধ। তা আমরা কিন্তু দুটো বিপরীত ধর্মী আমাদের রয়েছে। আমরা গতকালকে একটু আলোচনা করেছিলাম যে আঘাতজনিত কোনো ব্যাপার হলে আঘাতে, এবং সেই আঘাতটা যদি ঠেকানো ব্যথা হয়, মেকানিক্যাল ইনজুরি হয়, এবং মাসেলে যদি তার একটা পেন হয়, ম্যাসেজ করলে যদি একটু আরাম বোধ করে, এই ব্যথা বোধ করে, তাহলে আর্নিকা দেবো। আবার আরাম বোধ করলে আমরা রাস্টক দেবো। আর নাক্সভূমিকাকে আমরা কি বলবো, ম্যাস সাহেব একটা খুব সুন্দর বলেছে, ইফ ইউ হ্যাভ নো মেডিসিন গিভ নাক্সভূমিকা। যদি তুমি কোনো ওষুধ সিলেকশন না করতে পারো, তুমি আগে নাক্সভূমিকাটা দেবে। তাহলে নাক্সভূমিকার একটা বৈশিষ্ট্য হচ্ছে, নাক্সভূমিকা হচ্ছে এক মানে সংক্ষেপে যেটা বলা যায়, গণ্যমান্য জঘন্য ব্যক্তিদের জন্য হচ্ছে নাক্সভূমিকা। তাহলে আমরা গড়ে সবাইকে কিন্তু কভার করলাম। গণ্যমান্য জঘন্য, যারা ইন্টেলিজেন্ট, রাত দিন পড়াশোনা করে, যারা গবেষণা করে, যারা পরিশ্রমী, শারীরিক মানসিক পরিশ্রম করে, তাদের জন্য নাক্সভূমিকা। আবার যারা কোনো কাজকর্ম করে না, অলস জীবনযাপন করে, খায় দায়, ঘুরে বেড়ায়, খাওয়া ছাড়া আর মলমূত্র ত্যাগ করা ছাড়া যাদের কোনো কাজ নেই, অর্থাৎ অলস জীবনযাপন যারা করে, তাদের ক্ষেত্রে নাক্সভূমিকা। তাহলে আমরা যে তিনটে শব্দ ব্যবহার করলাম, যে গণ্যমান্য জঘন্য, তা গণ্যমান্য জঘন্য ব্যক্তিদের জন্য নাক্সভূমিকা। আবার ঘুরিয়ে আমরা ন্যাস সাহেবের ভাষায় বলতে পারি, ইফ ইউ হ্যাভ নো মেডিসিন গিভ নাক্সভূমিকা। আমি কোনো ওষুধ, রুগীকে কোনো ওষুধ দেওয়ার মতো আমি কোনো সিমটমস পাচ্ছি না, আমি ডায়াগনোসিস করতে পারছি না, তখন আমরা কি দেবো, আমরা তখন নাক্সভূমিকা দেবো। নাক্সভূমিকা এমন একটি ওষুধ যে সার্বদৈহিক যে সমস্ত কিছুর ক্ষেত্রে আমরা নাক্সভূমিকাকে ব্যবহার করতে পারি। তাহলে এই নাক্সভূমিকার সঙ্গে আর্নিকার কি সম্পর্ক আছে? দুটো কিন্তু তার চরিত্রগত বিভিন্ন ব্যাপার সম্পূর্ণ ভিন্ন। তাহলে আমরা কিছু কিছু লক্ষণ, আর্নিকার কিছু লক্ষণ আমরা নাক্সভূমিকার মধ্যে পাবো, নাক্সভূমিকার কিছু লক্ষণ আমরা আর্নিকার মধ্যে পাবো। কিন্তু এই দুটো ওষুধের যেখানে সিমিলারিটি রয়েছে, সেখানে আমরা পার্থক্যগুলো খুঁজে বের করবো কীভাবে। তাহলে এবার আমরা শুরু করি যে নাক্সভূমিকা আর আর্নিকার দুটো মেডিসিন বিশেষ করে কোন সাইডের রেমেডি। আমরা শুরুটা করি সাইড হিসাবে। আমরা এর আগেও আপনাদের কিছু মানে নোট পাঠিয়েছি, সাইড অফ দ্য রেমেডি, মডালিটি, কখন বাড়ে কখন কমে ইত্যাদি ইত্যাদি, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। প্রচুর ওগুলো পাঠানো হয়েছে, পড়ার সময় অনেক দিন লাগবে পড়তে গেলে, তবুও যতটা সম্ভব সেটা আপনারা বের করে ডাউনলোড করে হোক বা প্রিন্ট আউট করে হোক, ওগুলো একটু দেখে নেবেন। তাহলে আর্নিকা হচ্ছে
কোন সাইডের রেমেডি? আর্নিকা হচ্ছে লেফট সাইডের রেমেডি। আর্নিকা লেফট সাইডের রেমেডি আর নার্স ভূমিকা হচ্ছে রাইট সাইডের রেমেডি। তাহলে এখানে আর্নিকার লেফট সাইডের রেমেডি বটে, আবার তার মধ্যে একটু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে পার্টিকুলারলি আপার লেফট। নার্স ভূমিকা এই আর্নিকা হচ্ছে পার্টিকুলারলি আপার লেফট, উপরের অংশ, দেহের উপরের অংশ হচ্ছে লেফট সাইড আর লোয়ার রাইট। আর্নিকাতে আমরা লেফট সাইড রেমেডি বললে কি ডান দিকে তার আক্রান্ত হয় না? হ্যাঁ, ডান দিকে আক্রান্ত হয়। তাহলে সেটা ডান দিকে আক্রান্ত হয় কখন, কোথায় হয়? লোয়ার রাইট। তাহলে আর্নিকাতে হচ্ছে particularly upper left and lower right, upper left and lower right। তাহলে আর নার্স ভূমিকাতে কিন্তু তার উল্টোটা। আমরা নার্স ভূমিকাকে বলেছি যে রাইট সাইডের রেমেডি, তা পার্টিকুলারলি আপার রাইট। নার্স ভূমিকা হচ্ছে পার্টিকুলারলি আপার রাইট লোয়ার লেফট, পার্টিকুলারলি আপার রাইট লোয়ার লেফট। তাহলে দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করলাম। আর্নিকা অ্যাট এ গ্লান্স, আর্নিকা হচ্ছে লেফট সাইডের রেমেডি, নার্স ভূমিকা হচ্ছে রাইট সাইডের রেমেডি। আর্নিকা তার পার্টিকুলারলি হচ্ছে আপার লেফট লোয়ার রাইট, আর নার্স ভূমিকা হচ্ছে পার্টিকুলারলি আপার রাইট লোয়ার লেফট, মানে সব কিছুই সম্পূর্ণ বিপরীত। এবার হচ্ছে ইনক্লিনেশন, তার যে প্রবণতা, তার যে ঝোঁক। নো সাউন্ড, নো সাউন্ড, নো সাউন্ড, নো সাউন্ড, স্টপ 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 স্টপ, বন্ধ করে দেবো ক্লাস। আর্নিকা আর্নিকার যে ইনক্লিনেশন, সেই ইনক্লিনেশন ফর মোশন অ্যান্ড ওপেন এয়ার। আর্নিকার ইনক্লিনেশন হচ্ছে তার যে ঝোঁক, সেই ঝোঁকটা হচ্ছে ফর মোশন অ্যান্ড ওপেন এয়ার, খোলা বাতাসে তার একটা ঝোঁক, আর হচ্ছে প্রবণতা হচ্ছে মোশনে প্রবণতা। আর নার্স ভূমিকার হচ্ছে অ্যাভারশন টু মোশন অ্যান্ড ওপেন এয়ার, তার মোশনে অ্যাভারশন মানে অনিচ্ছা, আর হচ্ছে ওপেন এয়ারে অনিচ্ছা। আর্নিকার কমপ্লেনগুলো কীরকম হয়, কী ধরনের কমপ্লেনগুলো হয়? আর্নিকার একটা সেন্সেশন আছে, সেন্সেশন অফ কোল্ড পিঞ্চিং, কোল্ড পিঞ্চিং, অর্থাৎ ঠান্ডাটা মনে চিমটি কাটার মতো পিঞ্চিং একটা সেন্সেশন। আর্নিকার কমপ্লেন যেগুলো হয়, তার কমপ্লেনের মধ্যে একটা চিমটি কাটার মতো একটা অনুভূতি হয়। এটা হচ্ছে সেই অনুভূতিটা আবার ঠান্ডা ঠান্ডা, কোল্ড পিঞ্চিং সেন্সেশন। আর নার্স ভূমিকার ক্ষেত্রে হচ্ছে নার্স কমপ্লেন সেন্সেশন অফ কোল্ড, এখানেও পিঞ্চিং সেন্সেশন, এরও কিন্তু পিঞ্চিং সেন্সেশন। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে প্রিডমিনেন্ট ইন এক্সটার্নাল পার্ট হচ্ছে আর্নিকাতে। আর্নিকাতে তার যে এই পিঞ্চিং সেন্সেশনটা হচ্ছে চিমটি কাটার মতো ঠান্ডা, একটা চিমটি কাটার মতো অনুভূতি, সেটা হচ্ছে এক্সটার্নাল পার্ট, বাইরের অংশে, অর্গানে। আর কোল্ড ঠান্ডায় লেফট সাইড, বাদিকে তার অ্যাগ্রাভেশনটা হয়। আর নার্স ভূমিকার ক্ষেত্রে হচ্ছে কমপ্লেন, আমরা বলেছিলাম পিঞ্চিং সেন্সেশন, তা সেখানে কোল্ড অনুভূতি একটা হয়,
on the right side of the back, right side of the back, ব্যাকের রাইট সাইডে পালস, তাহলে আর্নিকার পালস কেমন হবে? আর্নিকার পালস হবে পালস সামটাইমস ইন্টারমিটিং ইন দ্য 7th beat। সেদিন নারায়ণবাবু একটা কথা বলেছিলেন যে আয়ুর্বেদিক চিকিৎসকরা, যে আমরাও জানি যে তারা পালসের উপরে অর্থাৎ নাড়ি দেখার উপরে তারা এক্সপার্ট হয়। এখানে নাড়ির বিভিন্ন বিট দেখে তারা ডায়াগনোসিস করতে পারে কোন পেশেন্ট। এখানে কিন্তু আমরা হোমিওপ্যাথিতে একটা জিনিস দেখছি, আর্নিকারে একটা পিকুলারিটি লক্ষণ আছে। এই পিকুলার লক্ষণটা হচ্ছে, এই পিকুলার লক্ষণটা আমাদের কাছে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে পালস সেন্সেশন করতে গিয়ে আমরা দেখব তার 7th বিটটা গিয়ে একটা বিরতি দেয়। আমরা পালসের এরকম অনেক পিকুলার লক্ষণ পাই। মাঝে মাঝে পালস হারিয়ে যায়, বিট দেয়, কখনো কখনো ডাবল বিট দেয়, কখনো কখনো থেমে যায়, কখনো কখনো অনেকক্ষণ পরে থেমে গিয়ে বিট দেয়। তা আর্নিকার একটা আনকমন পিকুলার সিমটমস, সেটা হচ্ছে 7th বিটে সে একটা বিরতি দেয়। তারপর সে আবার যেরকম বিট দিচ্ছে সেরকমই বিট দেয়, কিন্তু 7th বিটে গিয়ে সে একটা বিরতি দেয়। আর নার্স ভূমিকার ক্ষেত্রে পালস সামটাইমস ইন্টারমিটেড ইন দ্য 5th বিট। তাহলে পালসের কিন্তু এই নার্স ভূমিকারও কিন্তু নার্স ভূমিকার ক্ষেত্রে কিন্তু একটা বিরতির প্রশ্ন রয়ে গেছে। নার্স ভূমিকার ক্ষেত্রে যে বিরতিটা দেয় সেটা হচ্ছে 5th বিটে দেয়, আর আর্নিকার ক্ষেত্রে হচ্ছে 7th বিটে দেয়। তাহলে এই যে পিকুলার লক্ষণ যেটা পেলাম, আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে কিন্তু পিকুলার সিমটমসগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অ্যালেন কি নোটস পড়েছি, আমরা বোরিক পড়েছি, আমরা কাফার হুইট পড়েছি, হেরিং গাইডিং সিমটমস পড়েছি, আমরা ওই ইডি ন্যাশের বই পড়েছি। তা এখন ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু কিছু আনকমন পিকুলার সিমটমস থাকে, রেড লাইন সিমটমস থাকে। তা আমরা একটা বাংলায় একটা বাংলা বলছি, ইংরেজি একটা কথা আছে, দি মোর ইউ রিড মোর ইউ লার্ন। যত আপনি পড়বেন তত শিখবেন। আমরা যখন অ্যালেনের কি নোটটা পড়ি তখন এক কথা দেড় কথার মধ্যে আমাদের হয়ে যায়। আবার যখন আমরা হেরিংয়ের গাইডিং সিমটমস বা ম্যাটেরিয়া মেডিকা পিউরা পড়ি তখন দেখা যায় একটা মেডিসিন অন্তত 150-200 পাতা শেষ হয় না। সুতরাং আমাদের এই যে হোমিওপ্যাথির যে বিশাল সমুদ্র, সেখান থেকে আমরা মণিমুক্তা আরোহণ করতে গেলে আমাদের কিন্তু কিছু টেকনিক নিতে হবে। সেই টেকনিকটা হচ্ছে সহজে কি করে ম্যাটেরিয়া মেডিকাকে আমরা আয়ত্ত করতে পারি, সেই কৌশলটা নিতে হবে। যেমন তার মধ্যে একটা কৌশল আমরা মোটামুটি শুরু করেছি, সেটা হচ্ছে কবিতায় ম্যাটেরিয়া মেডিকা। কবিতা ম্যাটেরিয়া মেডিকা পড়লে খুব অল্প সময়ের মধ্যে আমার সেটা প্রমিনেন্ট সিমটমসগুলো আমাদের মনে থাকবে। তাই এখানেও কিছু কিছু রেড লাইন সিমটমসগুলোকে যদি আমরা আন্ডারলাইন করে রাখি, আমরা যদি মনের মণিকোঠায় গেঁথে রাখি, তাহলে কিন্তু আমরা হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমাদের খুব সহায়ক হবে। তা আমরা এখানে আর্নিকা এবং নার্স ভূমিকার ক্ষেত্রে যে আর্নিকা নার্স ভূমিকার যে আমরা কম্পারেটিভ আলোচনা করছি, এই কম্পারেটিভ আলোচনার সময় আমরা কিন্তু একটা পিকুলার লক্ষণ পেলাম। সেটা হচ্ছে আর্নিকাতে হচ্ছে 7th বিটটাকে বিরতি দেয়, আর নার্স ভূমিকার ক্ষেত্রে হচ্ছে 5 নম্বর যে বিটটা সেটা বিরতি দেয়। তাহলে এটা একটা রেড লাইন সিমটমস বা গাইডলাইন সিমটমস। এবার আসা যাক আর্নিকা। আমরা সব কিছু মানে অর্গান ওয়াইজ আমরা স্টাডি করি, আমরা
বিভিন্ন টেকনিকে মেটেরিয়াল মেডিকেল পড়াশোনা করি, কখনো অর্গান ওয়াইজ করি। অনেক বইতে অর্গান ওয়াইজ রয়েছে, কোথাও কোথাও রয়েছে রেড লাইন সিমটমসকে প্রাধান্য দিয়ে পড়ানো হয় বা বলা হয়। তা আমরা এখানে যে কম্পারেটিভ মেটেরিয়াল মেডিকেল আলোচনা করছি, সেই কম্পারেটিভ মেটেরিয়াল মেডিকেল ক্ষেত্রেও কিন্তু আমরা অর্গান ওয়াইজ কিছু কিছু লক্ষণ নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে থ্রাস্ট। তাহলে থ্রাস্ট, আর্নিকার মধ্যেও থ্রাস্ট আছে, আবার নাক্স ভূমিকার মধ্যেও থ্রাস্ট আছে। তা আর্নিকার থ্রাস্টটা কেমন হবে? কনস্ট্যান্ট অনলি ডিউরিং দ্য চিল। আর্নিকার থ্রাস্টটা হবে কনস্ট্যান্ট থ্রাস্ট থাকবে, আর্নিকার থ্রাস্টটা থাকবে কনস্ট্যান্ট থ্রাস্ট অনলি ডিউরিং দ্য চিল। অনলি ডিউরিং দ্য চিল, যখন শীত করে ভাব থাকবে তখন তার থ্রাস্টটা থাকবে। আর নাক্স ভূমিকার থ্রাস্টটা হবে থ্রাস্ট মোস্টলি ডিউরিং দ্য চিল। নাক্স ভূমিকার থ্রাস্ট হচ্ছে মোস্টলি ডিউরিং দ্য চিল অ্যান্ড বিটুইন দ্য হিট অ্যান্ড সোয়েট। এখানে একটা পিকুলার লক্ষণ আছে, সেই পিকুলার লক্ষণটা হচ্ছে যা নাক্স ভূমিকার থ্রাস্টটা হচ্ছে থ্রাস্ট মোস্টলি ডিউরিং দ্য চিল। বেশিরভাগ ক্ষেত্রে তার যখন শীত ভাব থাকবে তখনই তার এটা বেশি দেখা যায়। কিন্তু তার মধ্যে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে বিটুইন দ্য হিট অ্যান্ড সোয়েট। যখন গরম হচ্ছে এবং তার ঘাম হচ্ছে, এই যে মধ্যবর্তী অবস্থায়, সেখানে তার জল পিপাসাটা বেশি। পার্সপিরেশন, পার্সপিরেশন বলতে সোয়েটিং, দ্যাট মিনস ঘাম। তাহলে আর্নিকার পার্সপিরেশনটা কেমন? আর্নিকার পার্সপিরেশন অন দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য বডি। আমরা এর আগেও আমি ক্লাসে একটা মজার গল্প বলেছিলাম যে আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, তার ডান দিকটা ঘাম হয়, বাম দিকটা ঘাম হয় না। এবং এই যে একদম ডান দিকটা ঘামে ভিজে যাচ্ছে, জামা কাপড় প্যান্ট সমস্ত কিছু টোটাল ডান সেটটা ঘামে ভিজে যাচ্ছে, কিন্তু বাঁ দিকটা তার কোনো রকম ঘাম হচ্ছে না। তা এরকম অনেক মেডিসিন আমাদের আছে, পার্টিকুলার একটা অর্গানে ঘাম হয়, আরেকটা অর্গানে তার ঘাম হয় না। তাহলে আর্নিকার সেরকম একটা পিকুলারিটি ব্যাপার আছে। সেই পিকুলার ব্যাপারটা হচ্ছে তার পার্সপিরেশনটা অন দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য বডি। তার পেশেন্টের ফ্রন্ট পার্ট অফ দ্য বডিতে তার প্রচুর সোয়েটিং হয়, প্রচুর ঘাম হয়। আর নাক্স ভূমিকার ক্ষেত্রে হচ্ছে পার্সপিরেশন অন দ্য ব্যাক সাইড অফ দ্য ব্যাক সাইড বা ব্যাক পার্ট অফ দ্য বডি। তাহলে পার্থক্যটা কোথায়? আর্নিকার ঘামের সঙ্গে নাক্স ভূমিকার ঘামের পার্থক্যটা কোথায়? আর্নিকার ঘাম হচ্ছে ফ্রন্ট পার্ট অফ দ্য বডি, সামনের দিকটা, আর নাক্স ভূমিকার হচ্ছে ফ্রন্ট পার্টে ঘাম হবে না, পিছনে ব্যাক সাইড অফ দ্য বডি তার ঘামটা বেশি। আর্নিকার এলিমেন্টসটা কেমন হবে? আর্নিকার এলিমেন্টস গুলো ফ্রম চারকোল ভেপার। অনেক সময় অনেক কিছুর জন্য আমাদের কিছু রোগের উৎপত্তি দেখা যায়। তাহলে আর্নিকার যে রোগের উৎস উৎপত্তি, সেটা হচ্ছে ডিউ টু চারকোল ভেপার। চারকোল বলতে আমরা কাঠ কয়লাকে বুঝি। কাঠ কয়লার থেকে যে বাষ্প বা যে হয়, ভেপার বেরোয়, সেই ভেপারের থেকে তার রোগের উৎপত্তি হয়। চারকোল ভেপার থেকে আর্নিকা রোগের উৎপত্তি হয়। আর নাক্স ভূমিকার এলিমেন্টস ফ্রম আর্সেনিক আর কপার ভেপার। আপনারা জানেন যে কপারের থেকে যদি তাপমাত্রা দেয়, সেখান থেকে একটা ভেপার বেরোয়, বাষ্প বেরোয়, তাহলে তার রোগের উৎস উৎপত্তিটা হচ্ছে আর্সেনিক ভেপার আর হচ্ছে কপার ভেপার।
কপার ভেপার এই সমস্ত থেকে তার রোগের উৎপত্তি। আর আর্নিকার ক্ষেত্রে চারকোল ভেপার থেকে তার রোগের উৎস বা উৎপত্তি। আর্নিকার ক্ষেত্রে কমপ্লেন প্রিডমিনেন্ট ইন দ্য হলো অফ দ্য এলবাউ বাহু, যেটা সেটা হচ্ছে তার কমপ্লেনগুলো সাধারণত দেখা যায়, প্রকাশ পায় ইন দ্য হলো অফ দ্য এলবাউ। আর নাক্স ভূমিকার ক্ষেত্রে হচ্ছে কমপ্লেন্স প্রিডমিনেন্ট ইন দ্য হলো অফ দ্য নি। তাহলে নাক্স ভূমিকার আক্রান্ত স্থলটা হচ্ছে নি, আর আর্নিকার আক্রান্ত স্থানটা হচ্ছে আর্ম। তাহলে একজনের হচ্ছে হাঁটুতে আক্রান্ত হয়, আরেকজন হচ্ছে হাতে বাহুতে আক্রান্ত হয়। বাহুতে আক্রান্ত হয় কার? বাহুতে আক্রান্ত হয় আর্নিকা। আর নি যেটা আমাদের হাঁটুতে আক্রান্ত হয় নাক্স ভূমিকা। আর্নিকার প্যারালিস্টিক কন্ডিশন আছে। আর্নিকার ক্ষেত্রে প্যারালিসিসের একটা সিমটম থাকে। দ্য প্যারালিসিস প্রিডমিনেন্ট ইন দ্য আর্ম। আর্নিকার যে প্যারালিসিসটা হয় সেটা হচ্ছে আর্মে বা হাতে। আর নাক্স ভূমিকার প্যারালিসিসটা কি হয়? নাক্স ভূমিকার প্যারালিসিস প্রিডমিনেন্ট ইন দ্য লেগ। নাক্স ভূমিকার যে প্যারালিসিসটা তার দেখা যায় বেশিরভাগ হচ্ছে লেগে হচ্ছে, আর আর্নিকার ক্ষেত্রে হচ্ছে আর্মে, হাতে হচ্ছে। তাহলে প্যারালিসিসটা আর্নিকার হয় হাতে, আর নাক্স ভূমিকার হয় পায়ে। With horses complain particularly pattern joint. আমরা যারা ঘোড়া দেখেছি, ঘোড়ার সঙ্গে একটা ঘোড়ার খুর বলা হয়, এই মিডিলে যে জায়গাটা সেখানকার কিছু বিষয় হয়, সেটা হচ্ছে আর্নিকার সেরকম কিছু সিমটমস অ্যারাইজ করে, এটা হচ্ছে আর্নিকার ক্ষেত্রে। আর উইথ দ্য হর্স কমপ্লেন্স পার্টিকুলারলি অফ দ্য বোথ। এবার আসে যাক স্লিপ, যেটা আমাদের কাছে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের ক্ষেত্রে খুব সহায়ক। আমরা আগেও মানে কেস হিস্ট্রির ব্যাপারে আমরা যেটা আলোচনা করেছিলাম যে কোন কোন সিমটমসের উপর আমরা বেশি গুরুত্ব দেব, তা সেখানে বলা হয়েছিল মানসিক লক্ষণের উপরে আমরা বেশি গুরুত্ব দেব। তা মানসিক লক্ষণের উপরে গুরুত্ব দেব, সেটার পাশাপাশি আরেকটা বিষয় যেটা মনের সঙ্গে যুক্ত আছে, কম্বিনেশন রয়েছে, সেটা হচ্ছে স্লিপ অ্যান্ড ড্রিম। তাহলে স্লিপ অ্যান্ড ড্রিমের সঙ্গে মনের একটা গভীর সম্পর্ক রয়েছে। এই ক্ষেত্রে আমরা আর্নিকার স্লিপটা কেমন হবে? আর্নিকার স্লিপটা হবে স্লিপলেসনেস বিফোর মিডনাইট। মধ্যরাত্রে আগ পর্যন্ত পেশেন্টের একটা নিদ্রাহীনতার একটা কমপ্লেন থাকে, স্লিপলেসনেস, নিদ্রাহীনতা, সেটা হচ্ছে বিফোর মিডনাইট। আর নাক্স ভূমিকার ক্ষেত্রে হচ্ছে স্লিপলেসনেস প্রিডমিনেন্ট আফটার মিডনাইট। তাহলে আমরা দেখলাম যে স্লিপলেসনেসটা আর্নিকার ক্ষেত্রে হচ্ছে বিফোর মিডনাইট, আর নাক্স ভূমিকার ক্ষেত্রে হচ্ছে আফটার মিডনাইট। আর্নিকার ক্ষেত্রে মানসিক লক্ষণটা হচ্ছে নো ম্যালিয়াক, কোন রকম বেদনা বা এই সমস্ত কিছু নেই। তা নাক্স ভূমিকার ক্ষেত্রে ম্যালিসিয়াসনেস,
বেদনাযুক্ত, অ্যামাটিভনেস, এই ভাবটা তার থাকে। আনিকার ক্ষেত্রে এলিমেন্টস ফ্রম ফ্রাইট আর অ্যাঙ্গার, ফ্রাইট অ্যান্ড অ্যাঙ্গার, তা ফ্রাইট করা মানে হচ্ছে ভীতি, ভয়। তাহলে আনিকার ক্ষেত্রেও কিন্তু এলিমেন্টস ফ্রম ফ্রাইট অর অ্যাঙ্গার, অর্থাৎ ভয় এবং রাগের ফলে যে রোগের উৎস সেটা হচ্ছে আনিকার ক্ষেত্রে। আর নাজ ভূমিকার ক্ষেত্রে হচ্ছে ailments from fright, anger, mortification, grief, disappointment of love, jealousy, or from vexation with fright, dread, fear, এই সমস্ত লক্ষণগুলো, মানসিক লক্ষণগুলো আমরা দুটো কম্পেয়ার করতে পারলাম। এটা হচ্ছে আনিকার সঙ্গে নাজ ভূমিকা। এবার ভিশনে আসা যাক। ভিশনে হচ্ছে শর্ট সাইটেড, ডিম সাইটেড, শর্ট সাইটেড, ডিম সাইটেড, এটা হচ্ছে আনিকার ক্ষেত্রে, অর্থাৎ দৃষ্টির ক্ষীণতা, দৃষ্টিহীনতা, এই সমস্ত লক্ষণগুলো আনিকার মধ্যে আছে। আর নাজ ভূমিকার ক্ষেত্রে আছে ফার সাইটনেস অ্যান্ড প্রিডমিনেন্ট ক্লিয়ার সাইটনেস। প্রথম হচ্ছে আমরা কিছু পেশেন্ট পাই যারা নাকি কাছের জিনিস ভালো দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না। আবার কিছু পেশেন্ট আছে দূরের জিনিস দেখতে পায় না, কাছের জিনিস দেখতে পায়। এই যে বিপরীত ধর্মী যে লক্ষণগুলো সেটা আমরা ম্যাটেরিয়া মেডিকা থেকে পাবো। তাহলে আনিকার ক্ষেত্রে হচ্ছে শর্ট সাইটনেস, ডিম সাইটনেস। শর্ট, অল্প যে দৃশ্যমানটা যেটা হয় তার শর্ট ডিস্টেন্সে থাকে। আর নাজ ভূমিকার ক্ষেত্রে ডিস্টেন্সটা ফার ডিস্টেন্স থাকে, ফার ডিস্টেন্স থাকে, সেটা হচ্ছে দূরে জিনিস সে দেখতে পায়। তো দুটো হচ্ছে সম্পূর্ণ বিপরীত। অপটিক্যাল ইলিউশন অফ ডার্ক কালার, আমরা রেপার্টরি পড়তে গেলেও পাবেন। তিনটে টার্মস আছে, একটা হচ্ছে ইলিউশন, একটা ডেলিউশন, আর একটা হচ্ছে হ্যালুসিনেশন। ইলিউশনটা হচ্ছে ভ্রান্তি দর্শন, ভুল দেখা। আমরা পথ চলতে চলতে অনেক সময় দেখা যায় দড়ি দেখে আমরা মনে করি সাপ, রাস্তায় সাপ করে আছে, লাফতেও ঠিক, কিন্তু আসলে সেটা তো সাপ নয়, সেটা দড়িকে আমরা সাপ বলে মনে করি। তা এটা হচ্ছে, একে বলা হয় ইলিউশন, ভুল দেখা। ভুল দেখা সেটা হচ্ছে ইলিউশন। তা আনিকার ক্ষেত্রে অপটিক্যাল ইলিউশন আছে। এই অপটিক্যাল ইলিউশন কেমন টাইপের অপটিক্যাল ইলিউশন? আমরা প্রথম হচ্ছে অপটিক্যাল ইলিউশন মানে ভুল দেখা, সে ভুলটা কেমন হবে, কেমন ভুলটা হবে, অর্থাৎ ডিম সাইটনেস, ডিম অর্থাৎ স্বল্প আলো মনে হবে এবং সব কিছু দৃশ্যমান হবে না, ডিম সাইটনেস। আর নাজ ভূমিকার ক্ষেত্রে হচ্ছে অপটিক্যাল ইলিউশন ইন দ্য ব্রাইট কালার। আর আনিকার ক্ষেত্রে হচ্ছে ইলিউশনটা কেমন হচ্ছে, ডার্ক কালার। আনিকার ক্ষেত্রে ইলিউশনটা হচ্ছে ডার্ক কালার, অর্থাৎ যে ভুল দেখা, ভ্রান্তি দর্শন, সেটা হচ্ছে তার ব্ল্যাক বা ডার্ক কালারে দেখে। আর নাজ ভূমিকার ক্ষেত্রে কি দেখে? নাজ ভূমিকার ক্ষেত্রে দেখে সে অপটিক্যাল ইলিউশন আছে, সেটা হচ্ছে ব্রাইট কালার, উজ্জ্বল রঙের, সেটা পরিষ্কার এবং উজ্জ্বল বর্ণের। আনিকার
স্যালাইভেশন। আমরা ঘুমিয়ে থেকে অনেক সময় দেখি মুখে অনবরত লালা পড়ছে। এছাড়াও অন্যান্য সময় তাদের মুখ দিয়ে লালা পড়ে। তাহলে এই লালা কার কিরকম হবে? আর্নিকার লালা কেমন হবে? লালা পড়ার প্রবণতা এবং নাক্সভমিকার লালা পড়ার প্রবণতাটা কেমন হবে? এটা হচ্ছে আর্নিকার ক্ষেত্রে স্যালাইভা প্রিডমিনেন্ট ডিমিনিশ, অর্থাৎ তার যে স্যালাইভার পরিমাণে সেটা কম। আর নাক্সভমিকার ক্ষেত্রে কি হবে? নাক্সভমিকার ক্ষেত্রে হচ্ছে saliva most frequently increase, এবং তার যে স্যালাইভা সেটা ঘন ঘন যেটা দেখা যায় সেটা ইনক্রিজ হয়েছে। আর্নিকার ক্ষেত্রে অ্যাপিটাইট ফর সাওয়ার থিংস। আর্নিকার খাওয়ার প্রবণতা, কোন খাবারের দিকে তার প্রবণতা আগের দিন ক্লাসে আমরা বলেছিলাম যে আর্নিকাতে হচ্ছে সাওয়ার থিংস, টক খাবার খেতে তার পছন্দ। তাহলে স্যালাইভা গেল, এবার হচ্ছে তার অ্যাপিটাইটটা গেল। অ্যাপিটাইটটা হচ্ছে টক জাতীয় খাবার খাওয়ার তার একটা প্রবণতা আছে। আর নাক্সভমিকার ক্ষেত্রে কি হচ্ছে? তার ওই টক খাওয়ার কিন্তু অনিচ্ছা। আর্নিকার টক খাওয়ার একটা প্রবণতা আছে, আর আর্নিকাতে হচ্ছে তার টক খাওয়ার প্রবণতা একেবারেই নেই। আর্নিকার একটা ডায়রিয়ার সিম্পটম, মানে তার ধাতুগত ভাবে তার একটা ডায়রিয়ার একটা প্রবণতা আছে। আর্নিকার ক্ষেত্রে হচ্ছে তার ডায়রিয়া হওয়ার একটা প্রবণতা আছে। আর ব্রাইনিয়ার না, নাক্সভমিকার ক্ষেত্রে হচ্ছে তার অনিস্টিভেশন হওয়ার একটা প্রবণতা রয়েছে। আর্নিকাতে হচ্ছে ডায়রিয়া হওয়ার প্রবণতা থাকে, আর নাক্সভমিকাতে থাকে কনস্টিপেশন হওয়ার একটা প্রবণতা থাকে। এবার আসা যাক কফে। তা কফে expectoration infrequent is loose during day and evening and generally shallowed। কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে কফ, কাছতে কাছে কফটা কি হয়? ইনফ্রিকুয়েন্ট, খুব বিরল দেখা যায়। ইজ লুজেন্ড ডিউরিং ডে, সেই কাছতে কাছে কিছু গাছ, লুজ গাছ, সেগুলো বেরোয়। কখন বেরোয়? সেটা বেরোয় হচ্ছে ডিউরিং ডে অ্যান্ড ইভিনিং, দিনের বেলা আর সন্ধ্যাবেলা তার হয়। অ্যান্ড ইজ জেনারেলি স্যালাড, এবং সেটা যেটা হয় সে বয়স্ক হোক ছোট হোক সে কিন্তু গিলে ফেলে, সে গিলে খেয়ে নেয়। তাহলে স্যালোড। আর নাক্সভমিকার ক্ষেত্রে হচ্ছে এক্সপেক্টেশন মোস্ট কনস্ট্যান্ট ইন দ্য মর্নিং ডিউরিং দ্য ডেজ অ্যান্ড ইভিনিং। তাহলে নাক্সভমিকার ক্ষেত্রে কি হচ্ছে? এটাকে আমরা বলতে পারি মডালিটি। মডালিটিটা কীরকম হবে? যে মডালিটিটা হবে তার expectoration not constant in the morning and during the day and sweating। যখন ঘাম হবে তখন তার এটা বৃদ্ধি।
এবার আসা যাক সামগ্রিকভাবে আনিকা অ্যাগ্রাভেশনটা কখন হয়। ইন জেনারেল যে অ্যাগ্রাভেশনটা হয় সেই অ্যাগ্রাভেশনটা হচ্ছে ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং আনটিল মিডনাইট। আনিকার অ্যাগ্রাভেশন হয় ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং, এবং মধ্যরাত পর্যন্ত তার সেই যন্ত্রণাগুলো থাকে, মধ্যরাত পর্যন্ত। আর নাচ ভূমিকার ক্ষেত্রে হচ্ছে রেমিশন অফ কমপ্লেন্টস ইন দ্য ইভিনিং আনটিল মিডনাইট। এর হচ্ছে আনিকার ক্ষেত্রে যেটা বৃদ্ধি হয় সামগ্রিকভাবে, আর নাচ ভূমিকার ক্ষেত্রে রেমিশন অফ দ্য কমপ্লেন্টস ইন দ্য ইভিনিং অ্যান্ড মিডনাইট। মধ্যরাতে তার কমে এবং সন্ধ্যা রাত্রে ঘুমালে তার কমে। আনিকার ক্ষেত্রে যে মডালিটি সেখানে আমরা দেখছি যে বেটার ইন এ হরিজেন্টাল পজিশন। আনিকা রোগী হরিজেন্টাল পজিশনে যদি ঘুমায় বা শোয়ার চেষ্টা করে তাহলে তার খুব সুফল পাওয়া যাবে। আর সেটাই হচ্ছে রেমিশন অফ কমপ্লেন্স ইন দ্য ইভিনিং অ্যান্ড মিডনাইট। সন্ধ্যা রাত্রে এবং দিনের বেলায় বা মধ্যরাতে তার বৃদ্ধিটা হয়। আনিকার ক্ষেত্রে বেটার ইন হরিজেন্টাল পজিশন। আনিকার ক্ষেত্রে হচ্ছে বেটার ইন হরিজেন্টাল পজিশন। হরিজেন্টাল পজিশনে সে বেটার ফিল করে। আর নাচ ভূমিকার ক্ষেত্রে বেটার লাইং অন দ্য হেড হাই। তাহলে নাচ ভূমিকা তার মাথাটা যদি উঁচু রাখে তাহলে আরাম বোধ করে, ভালো থাকে। আর আনিকার ক্ষেত্রে হচ্ছে বেটার থাকে কখন, ইন দ্য হরিজেন্টাল পজিশন। আনিকার ক্ষেত্রে আফটার স্লিপ মোস্ট ফ্রিকোয়েন্ট অ্যাগ্রাভেশন। আমরা অনেক গতদিন অর্গান অফ মেডিসিন আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে ঘুম ভাঙার পরে কিছু কমপ্লেন দেখা যায়, বা সেই তালিকায় রয়েছে আনিকার নামটা রয়েছে। অর্থাৎ আফটার স্লিপ মোস্ট ফ্রিকোয়েন্টলি অ্যাগ্রাভেশন। আর নাচ ভূমিকার ক্ষেত্রে কি হচ্ছে, আফটার স্লিপ মোস্ট ফ্রিকোয়েন্ট অ্যামিউলেশন। বেশিরভাগ ক্ষেত্রে তার হচ্ছে ঘুমের পরে আরাম বোধ করে। আর আনিকার ক্ষেত্রে ঘুমের পরে তার অ্যাগ্রাভেট করে, বৃদ্ধি হয়। এবার আসা যাক কোনো কিছু গিললে আনিকা ভালো থাকে না খারাপ থাকে। তা বেটার হোয়েন স্যালোয়িং, যখন কোনো কিছু গিলে খায় আনিকা বেটার ফিল করে। আর নাচ ভূমিকার ক্ষেত্রে হোয়েন স্যালোয়িং ওটস আর বেটার। যখন কিছু গেলে তখন কখনো কখনো সে খারাপ বোধ করে, কখনো কখনো ভালো বোধ করে। আনিকার ক্ষেত্রে যে ইলাস্ট্রেশন, আমরা যে ঢেকুর দিই কোনো কিছু খাওয়ার পরে বা এমনি কোনো ঢেকুর দিই, তা আনিকার ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে বেটার হোয়েন ইলাস্ট্রেশন, ফ্রম ইলাস্ট্রেশন সে একটু আরাম বোধ করে। ঢেকুর দিলে
সে আরাম বোধ করে। এটা হয় আর্নিকার ক্ষেত্রে। আর নাক্স ভূমিকার ক্ষেত্রে ওটস আর বেটার ফ্রম রিল্যাক্সেশন। নাক্স ভূমিকাতে কখনো কখনো বেটারও ফিল করে, কখনো কখনো ওটস ফিল করে। সেটা কি? তার হচ্ছে রিল্যাক্সেশনে। আর্নিকার ক্ষেত্রে ওটস আর বেটার হোয়েন মুভিং ইন দ্য ডিজিজ পার্ট। আর্নিকার ক্ষেত্রে হচ্ছে ওটস আর বেটার, তবে কখন? হোয়েন মুভিং দ্য ডিজিজ পার্ট, যখন যে আক্রান্ত স্থান, যেখানটা আক্রান্ত হয়েছে সেখানটায় যদি কোনো রকম মুভমেন্ট করে তাহলে তার সেই রোগটা প্রাদুর্ভাব ঘটে। আর ওটস ফ্রম বিং overheaded ওটস আর্নিকার ক্ষেত্রে হচ্ছে ওটস ফ্রম বিং ওভারহেডেড, তা প্রচণ্ড রকম তার ওটস ফিল হয়। আর আর্নিকার ক্ষেত্রে, এই নাচ ভূমিকার ক্ষেত্রে যেটা হচ্ছে ওটস হোয়েন আইডল or being overheaded। তা নাক্স ভূমিকার ক্ষেত্রে মুভিং ইন দ্য ডিজিজ ওটস হোয়েন আইডল, যখন অলস জীবনযাপন করে সে তখন অসুস্থ বোধ করে। এটা হচ্ছে নাক্স ভূমিকার ক্ষেত্রে। এবার আসা যাক আমাদের যে সামগ্রিকভাবে কিছু লক্ষণ, যেটা আর্নিকাতে ওটস ফিল করে সেটা নাক্স ভূমে বেটার ফিল করে, আবার যেটা আর্নিকা বেটার ফিল করে নাক্স ভূমিকা সেটা ওটস ফিল করে। তার সামগ্রিকভাবে আমরা আর্নিকার যে বৃদ্ধিটা সেটা হচ্ছে ইন দ্য রুম, ঘরের মধ্যে, লাইং উইথ দ্য হেড হাই, মাথাটা উঁচু করে রাখলে সেটা বৃদ্ধি হয়। লাইং অন দ্য লেফট সাইড, বাঁদিকে শুলে। আর কি? হোয়েন ক্লোজিং দ্য আইস, যখন চোখ বন্ধ করে থাকে। লিফটিং আর রেস্টিং দ্য ডিজিজ লিম্ব, যে রোগ আক্রান্ত যে অর্গান বা ইয়েগুলো, মানে তার যে মাসেল, হার্ট, এই সমস্ত যে বিষয়গুলো সেগুলো কী হয়, এটা হচ্ছে lying on the left side, when closing the eyes, যখন চোখ বন্ধ করে। লিফটিং or resting the disease limb, অর্থাৎ রেস্টিং অ্যান্ড লিফটিং দ্য ডিজিজ limb, আমাদের যে ডিজিজ আক্রান্ত যে অঙ্গ সেগুলো যদি লিফটিং করা হয়। এনিথিং আর ইন্সপিরেশন, আমরা দুটো বিষয় থাকে আমাদের শ্বাসের, একটা হচ্ছে এক্সপিরেশন, একটা হচ্ছে ইন্সপিরেশন। তাহলে ইন্সপিরেশন যেটা আমরা শ্বাস নিই সেটা ইন্সপিরেশন, আর যে শ্বাসটা ছাড়ি সেটা হচ্ছে এক্সপিরেশন। তাহলে অন ইন্সপিরেশন, অন এক্সপিরেশন, ইটিং অ্যান্ড আফটার স্লিপ, ঘুমের পরে
ইন্সপিরেশন আর এক্সপিরেশনের সময় তার এটা বৃদ্ধি হয়। আর সামগ্রিকভাবে নাক্স ভূমিকা এটা হচ্ছে বেটার ফিল করে। তাই নাক্স ভূমিকা বেটার ফিল করে in the room, lying with the head high, lying on the left side when closing the eyes, lifting or resting the disease limb on anything, on inspiration, on the expiration, eating and after sleep. এবার আসে যাক সামগ্রিকভাবে অনিকাতে বেটার ফিল করে কিসে? ইন দ্য ওপেন এয়ার, লাইং অন দ্য হরিজেন্টাল পজিশন or with the head low, lying on the right side when opening the eyes, letting the diseased limb hang down or expiration. তাহলে এটা হচ্ছে আর্নিকাতে বেটার ফিল করে। আর ঠিক এই লক্ষণগুলোতে আমরা হচ্ছে ওর্স ফিল করবে নাক্স ভূমিকা। তা নাক্স ভূমিকা ওর্স ফিল করে কিসে? ইন দ্য ওপেন এয়ার, লাইং অন দ্য হরিজেন্টাল পজিশন or with the head low। আমরা অনিকার ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে হাই, আর এখানে হচ্ছে লো, লাইং অন দ্য রাইট সাইড when opening the eyes, letting the diseased limbs hang down or expiration। তাহলে এই হচ্ছে আমাদের আজকের আর্নিকা বনাম নাক্স ভূমিকার যে তুলনামূলক আলোচনা, এই তুলনামূলক আলোচনাটা করলাম। আর এবার